ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথস ওয়ার্ল্ড। আজকের ভিডিওটা আমার প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। আজকের ভিডিওটা হচ্ছে তোমাদের যে সামনেই কয়েকদিনের মধ্যেই, হয়তো খুব জোর হলে তোমার 10 দিনের পরেই, 10-12 দিন পর থেকে তোমাদের সেকেন্ড সাবমিটিভ শুরু হতে চলেছে। আমাদের ওই পরিবেশ ও বিজ্ঞান যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টের উপর ম্যাক্সিমাম স্টুডেন্টের একটা ভীতি থেকেই থাকে। তাই আমি আজকে তোমার সাথে আলোচনা করব ওই সেকেন্ড সাবমিটিভে পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের 90 থেকে 95% কমনযোগ্য যে সকল প্রশ্ন এবং তার সাথে যথার্থ উত্তর। তো চলো শুরু করি আমাদের কোন কোন প্রশ্নগুলো আমাদের সেকেন্ড সাবমিটিভ এক্সামে আসতে চলেছে। না, ফার্স্ট তোমাদের দেখে নেবো যে তোমাদের সিলেবাসের মধ্যে কী কী আছে। ভৌত পরিবেশের মধ্যে থাকছে আমাদের তাপ, মৌল ও যৌগ ও রাসায়নিক বিক্রিয়ার মধ্যে থাকছে আমাদের কি রাসায়নিক বিক্রিয়া এবং তড়িতের রাসায়নিক প্রভাব, প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ এবং মানুষের খাদ্য ও খাদ্য উপাদান। এই টোটাল 5টি চ্যাপ্টার থেকে তোমাদের কত মার্কস থাকবে? না, 5টি চ্যাপ্টার থেকে তোমাদের টোটাল 25 মার্কসের, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু 5 মার্কস করে, তো 5 মার্কস করে নাম্বার থাকবে এবং টোটাল 25 মার্কস। এবং তোমাদের এখানে মার্কস বিভাজনটাও কিন্তু আমি দেখিয়ে দিয়েছি এমসিকিউ এসএকিউ করে। টোটাল এমসিকিউ থাকবে 6টা এবং এসএকিউ থাকবে 5টা এবং 2 মার্কসের একটা থাকবে, সেটা তাপ থেকে থাকবে। আর 3 মার্কসের 4টি চ্যাপ্টার থেকে 4 3 12 নাম্বার থাকবে, অর্থাৎ টোটাল 25 নাম্বারে তোমাদের এটা পরীক্ষা হবে। এবার আমরা দেখে নেবো যে কী কী কোশ্চেন তোমাদের আসতে পারে। 90 থেকে 95% কিন্তু কমনযোগ্য প্রশ্ন। এটা কিন্তু বিগত কয়েক বছরে এই কোশ্চেনগুলোই কিন্তু রিপিট করছে, এর বাইরে কিন্তু সাধারণত কোশ্চেন দেয় না। দেখো, ফার্স্ট, বরফ গলনের লিনতাপ কত? 80 ক্যালোরি পার গ্রাম। তরমুজের বীজে যে এনজাইম থাকে সেটা কি? ইউরিয়েজ। তার সাথে বলে দিই যে আমাদের আলুতে যে এনজাইমটা থাকে তার নাম কি? ক্যাটালেজ। আলুতে যে এনজাইমটা থাকে তার নাম হচ্ছে ক্যাটালেজ। নির্জল কোষের তড়িৎচালক বল কত? 1.5 ভোল্ট। একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ কি? তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ হচ্ছে খাদ্য লবণ, অর্থাৎ NaCl। NaCl, এই NaClটাকে, সরি, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, এটা NaClটা হচ্ছে কি? খাদ্য লবণ, কারণ অ্যাসিড আর বেসের যুক্ত হয়ে লবণ উৎপন্ন করে। এরপর আমরা পাচ্ছি যে পদার্থটি গলনাঙ্ক নেই, যে পদার্থটির নির্দিষ্ট গলনাঙ্ক নেই সেটি কি? পিচ। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে? বিকিরণ পদ্ধতিতে। একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ হলো অ্যাসিটিক অ্যাসিড, CH3COOH। তোমাদের মাঝে মাঝে কিন্তু এটা সংকেতও দেওয়া থাকে, CH3COOH। নেক্সট, এবার আসছি আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, অর্থাৎ সংক্ষিপ্তে কতগুলি প্রশ্নের উত্তর। যে কোনো 4টি তোমাদের করতে বলা থাকতে পারে, বা কোশ্চেন প্যাটার্ন কিন্তু বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম করতে পারে। তো আমরা দেখে নেব ফার্স্ট কি, গ্যালভানাইজেশন কাকে বলে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। গ্যালভানাইজেশন কাকে বলে? না, লোহার উপরে জিঙ্কের আস্তরণ দিলে জিঙ্ক লোহার মরচে ধরায় বাধা দেয়, এই পদ্ধতিকে আমরা গ্যালভানাইজেশন বলি। অর্থাৎ লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকেই আমরা গ্যালভানাইজেশন বলি। তাহলে আমাদের কোশ্চেন এইভাবে আসে যে গ্যালভানাইজেশনের জন্য আমরা কোন ধাতু ব্যবহার করি? জিঙ্ক ব্যবহার করি। স্টিমের লিনতাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝো? স্টিমের লিনতাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে বোঝায় প্রমাণ বায়ুমণ্ডলের চাপে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম জলকে একই উষ্ণতায় 1 গ্রাম স্টিমে পরিণত করতে 537 ক্যালোরি তাপ প্রয়োজন হয়। এখানে ক্যালোরি পার গ্রামটা লাগবে না, ক্যালোরি তাপ প্রয়োজন হয়। নেক্সট, হিমমিশ্র কী? হিমমিশ্র হচ্ছে, এটাও কিন্তু বারবার কোশ্চেন আসে, এর ব্যবহার কী এবং তার সাথে আসতে পারে যে এর তাপমাত্রা কত। না, বরফ ও লবণ নির্দিষ্ট ভরের অনুপাতে, সাধারণত বরফ আর লবণের অনুপাতটা থাকে কি? 3:1। মেশালে মিশ্রণের উষ্ণতা কমে যায় এবং সেই মিশ্রণকে আমরা হিমমিশ্র বলি। এটা মাছ মাংস সংরক্ষণে হিমমিশ্র ব্যবহার করা হয়। এটার উষ্ণতা কত হয়? না, -23 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকেও অনেক কম। শূন্যস্থান পূরণ। মরচে পড়া একটি রাসায়নিক বিক্রিয়া। মেঘের নিচের দিকটা সাধারণত কী হয়? ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়। এবার আসছি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে এবং তার উদাহরণ। যেসব পদার্থ গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে তাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলি, যেমন গলিত NaCl এবং কপার সালফেট ইত্যাদি। এবং তাপমোচী ও তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন কাকে বলে?
যেসব রাসায়নিক পরিবর্তন তাপ উৎপন্ন করে তাদের তাপমোচী বলা হয়, এবং যেসব রাসায়নিক পরিবর্তনে পরিবেশ থেকে তাপ শোষিত হয় তাদের বলা হয় তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন। এবার সন্ধ্যাবেলায় শিশির পড়ে না কেন, এবং তার সাথে আসি কি তড়িৎ বিশ্লেষণ কাকে বলে। আর দিনের বেলায় সূর্যালোকের উপস্থিতিতে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু উষ্ণতা বেশি থাকে, ফলে জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা বেশি হয়। এই কারণে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প ঘনীভূত হতে পারে না এবং সন্ধ্যাবেলায় শিশির পড়ে না। তড়িৎ বিশ্লেষণ বলতে কি বুঝি? না, গলিত অবস্থায় বা দবনে কোনো পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহনের মাধ্যমে রাসায়নিক পরিবর্তন ঘটানোর যে প্রক্রিয়া তাকে বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। অর্থাৎ আমরা গলিত বা দ্রবীভূত অবস্থায় কোনো একটা পদার্থের মধ্য দিয়ে বা কোনো একটা বিদ্যুৎ পরিবহনের মাধ্যমে রাসায়নিক পরিবর্তন ঘটানোকেই আমরা তড়িৎ বিশ্লেষণ বলে থাকি। এরপর আসছে আমরা অনুঘটক কাকে বলে। অনুঘটক মানে কি না, যে সকল পদার্থ রাসায়নিক বিক্রিয়ার বেগ বাড়ায় তাকে বলা হচ্ছে অনুঘটক, বা বিক্রিয়ার বেগ বাড়ায় অথবা কমায় তাকে আমরা অনুঘটক বলি। এবং তার সাথে তোমরা একটু অ্যাড করে দিতে পারো যে কিন্তু বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে। বিক্রিয়া শেষে কি হয়? নিজে অপরিবর্তিত থাকে। এটা তোমরা একটু লিখে দেবে, বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে। এর বৈশিষ্ট্য কি না, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং বিক্রিয়া শেষে তা ফিরে পাওয়া যায়, অর্থাৎ অপরিবর্তিত থাকে। অনুঘটক বিক্রিয়ার বেগ বাড়ায়। কোনো বিক্রিয়া কোনো অনুঘটক ক্রিয়াশীল হবে সেটা তা পরীক্ষার মাধ্যমে কিন্তু বুঝে নিতে হয়। বজ্র নিরোধক কি না, বজ্র নিরোধক হলো বজ্রপাত থেকে বাড়ি এবং বাড়ির মধ্যের যে বৈদ্যুতিক সরঞ্জাম থাকে যেটা রক্ষা করে। বজ্রপাত থেকে যে বাড়ি এবং বাড়ির যে সরঞ্জাম, বৈদ্যুতিক সরঞ্জামকে যে পদার্থরা রক্ষা করে তাকে আমরা বজ্র নিরোধক বলি। এই বজ্রপাতের সময় নিরাপদ স্থান কি? লোহার কাঠামো বাড়ি এবং ছাদ, ধাতব ছাদযুক্ত বাড়ি। কেন কি? ওটা হচ্ছে কি আমাদের যে বজ্রপাত হলে বজ্রপাতের যে তড়িৎটা সেটা কিন্তু মাটিতে পৌঁছে দেয় এবং তার ফলে আমাদের দুর্ঘটনা থেকে মুক্তি পাই। বাড়ির মধ্যে থাকলে জানালা বন্ধ করা উচিত। পাকা বাড়ির মধ্যে থাকলে নিশ্চয়ই আমাদের খোলা জানলা বারান্দায় থাকা উচিত নয়। জানলা দরজা সব বন্ধ অবস্থায় চলন্ত বাস, মোটর গাড়ি প্রত্যেকটাই কিন্তু রেলগাড়ি নিরাপদ। এবার আসছে তড়িৎ লেপন কাকে বলে। না, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার সাহায্যে কম দামি বা কম সক্রিয় ধাতুর, যেমন লোহা ধাতুর উপর অপেক্ষাকৃত অধিক সক্রিয় ধাতু যেমন সোনা বা রূপার প্রলেপ দেওয়াকে আমরা তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্লেটিং বলি। এর নামটাও কিন্তু মনে রাখতে হবে তোমাদের। রূপোর তৈরি গয়না উপর সোনার প্রলেপ দিতে অ্যানোড হিসেবে সোনার পাত এবং ক্যাথোড হিসেবে রূপোর পাত ব্যবহার করা হয়। মনে রাখতে হবে কি, অ্যানোড হিসেবে মানে অ্যানোড মানে কি, আমাদের অ্যানোড হিসেবে কি ব্যবহার করা হয় না, রূপোর তৈরি গয়নার উপর সোনার প্রলেপ, মানে যার উপর আমরা প্রলেপটা দিচ্ছি সেটাকে কি করা হয়? ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়। আর যেটার প্রলেপ দিচ্ছি সেটাকে আমরা অ্যানোড হিসেবে ব্যবহার করব। নেক্সট কয়েকটি শর্ট কোশ্চেন। না, এটা আমাদের কোশ্চেনটা কেটে গেছে। নেক্সট কোশ্চেন আমরা আসছি। প্রতিপালন করা হয় সেটি হলো কি আমাদের বলা আছে কোশ্চেনটা হয়তো যে কি প্রতিপালন করা হয়? আতুর পুকুরে প্রতিপালন করা হয় মাছ। আগাছানাশক পদার্থের রাসায়নিক পদার্থের নাম কি? ডেলাপুন। কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে কি? পলিফেনল। নেক্সট আমরা আসছি যে এপিয়ারি কি। এপিয়ারি হচ্ছে মৌমাছি পালনের জন্য যে প্রাকৃতিক বা কৃত্রিম উপায়ে মৌমাছিদের থাকার ব্যবস্থা করা হয় তাকে বলা হয় এপিয়ারি। গোল্ডেন রাইস কি না, ভিটামিন এ এর চাহিদা পূরণে কৃষিবিজ্ঞানী দ্বারা প্রস্তুত এবং বিশেষ এক প্রকার ধানকে আমরা গোল্ডেন রাইস বলি। স্টক ও সিয়ন কাকে বলে? আমের জোড়া কলম বা জোড় কলম প্রস্তুতির ক্ষেত্রে আটি থেকে তৈরি চারা মূলের গাছের মূলতন্ত্র যুক্ত অংশকে স্টক বলে এবং উন্নত জাতের বিটপের অংশটাকে আমরা সিয়ন বলি। পলিকালচার কি না, মৎস্য চাষের ক্ষেত্রে 3 ধরনের দেশি কাপের সঙ্গে 3 ধরনের বহিরাগত কাপ একই পুকুরে চাষ করার ঘটনাকে আমরা পলিকালচার বলে থাকি। একটি নন সিস্টার মুরগির উদাহরণ হলো কি? লেঘর্ন। ডিওটিএস পদ্ধতিতে যক্ষা রোগের চিকিৎসা করা হয়। এরপর আসছি মেজর কার্প এবং মাইনর কার্পের মধ্যে পার্থক্য কী না, এটা আকারে বড় হয়, এটা আকারে ছোট হয়, তাড়াতাড়ি বাড়ে এবং সাধারণত বদ্ধ জলে ডিম পাড়ে না। এরা তাড়াতাড়ি বাড়ে না, সাধারণত বদ্ধ জলে ডিম পাড়ে।
ব্যবসায়িক দিক দিয়ে খুব গুরুত্বপূর্ণ, এর চাহিদাও বেশি, ব্যবসায়িক দিক দিয়ে গুরুত্বপূর্ণ নয়। এবং উদাহরণ কি রুই, কাতলা, মৃগেল, এবং এটার উদাহরণ হচ্ছে বাটা এবং পুঁটি। এবার নেক্সট হচ্ছে জৈব সার অজৈব সার থেকে ভালো কেন? এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। না, জৈব সার অজৈব সারের থেকে ভালো কারণ জৈব সার মাটির জল ধারণ ক্ষমতা বাড়ায়। জৈব সার ব্যবহার করলে মাটি রন্ধ্রযুক্ত হয়, ফলে মাটির মধ্য দিয়ে বিভিন্ন গ্যাসের আদান প্রদান ভালো হয়। মাটিতে থাকা উপকারী জীবাণুদের সংখ্যা বাড়াতে সাহায্য করে জৈব সার, এবং জৈব সার মাটির গঠন উন্নত করতে সাহায্য করে। চায়ের 4টি গুণাগুণ লেখো, এবং তার সাথে কোশ্চেন আছে AIDS অর্থাৎ এডসের পুরো নাম কি? চায়ের উপস্থিত ক্যাফেইন শরীরে উদ্দীপনা সৃষ্টি করে। চায়ের প্যান্টোথেনিক অ্যাসিড এবং থিওফাইনিল স্নায়ুকে উদ্দীপিত করে এবং হৃৎপিণ্ড ভালো রাখে। চায়ে উপস্থিত পলিফেনল রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায়, এবং চায়ে উপস্থিত বেশি পরিমাণে থাকা ক্লোরাইড দাঁতের ক্ষয়রোধ করতে সাহায্য করে। এবার আসছি আমরা এইডস এর পুরো নাম কি? অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। নেক্সট আমাদের কোশ্চেন আছে কি, লাস্ট কোশ্চেন, যে শস্যাবর্তন কাকে বলে? ফসল ধ্বংসকারী দুটি প্রাণীর নাম। না, ফসল উদ্ভিদ চাষের ক্ষেত্রে অনেক সময় দুটি ফসলের চাষের মাঝে শিম্বগোত্রীয় উদ্ভিদ চাষের মাধ্যমে উদ্ভিদের মাটির উর্বরতা বৃদ্ধি করা হয়, এবং সেই চাষের পদ্ধতিকে আমরা শস্যাবর্তন বলি। ফসল সৃষ্টিকারী কতগুলো প্রাণীর নাম হচ্ছে কি, ইঁদুর, পঙ্গপাল, এগুলোকে আমরা কি বলি? পেস্ট বলি। এগুলোকে মেরে ফেলার জন্য আমরা পেস্টিসাইড ইউজ করা হয়। এবার আসছে আমরা টিকা লেখো, জোড় কলম। এটা তোমরা একটু বই থেকে পড়ে নেবে। জোড় কলম, কৃত্রিমভাবে মাছের ডিম পোনা তৈরি করার পদ্ধতি, ম্যালেরিয়া ও ডায়রিয়া রোগের লক্ষণগুলি, এবং যক্ষ্মা রোগের কী লক্ষণ, এবং তার সাথে তার প্রতিকারের উপায়গুলো কী কী, বিভিন্ন রকমের টিকা কী কী আসতে পারে, এবং তার সাথে তোমরা যে কোনো একটা সহায়িকা বা কোশ্চেন ব্যাংকের শর্ট কোশ্চেনগুলো যদি করতে পারো, তাহলে কিন্তু অতি অবশ্যই তোমরা 90 থেকে 95% মার্কস, অর্থাৎ 21 থেকে 25% তোমরা কিন্তু পেতেই পারো। তো ধন্যবাদ, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং তোমরা পরীক্ষা দিয়ে অতি অবশ্যই জানাবে তোমাদের পরীক্ষা কেমন হলো।